সিবিআই এর পর এবার ইডির হাতে গ্রেফতার মুর্শিদাবাদের মরওয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এবারও কেন্দ্রীয় এজেন্সি জীবন কৃষ্ণকে ধরতে গেলে হুলস্থল কাণ্ড বাঁধে। মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলেন বিধায়ক। জীবন কৃষ্ণের ফোন খুঁজতে সিবিআই নেমেছিল পুকুরে, ইডিকেও তাই করতে হলো। खराब हो गया सर। ये फोन पे किया था क्या? ये फोन पे किया था क्या? মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তাঁর বাড়িতে তল্লাশি ঘিরে আবারও হুলস্থুল কাণ্ড। শেষমেশ ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকালে জীবন কৃষ্ণর বড়োয়ার বাড়িতে যান ইডির তদন্তকারীরা। শুরু হয় ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদ। প্রথমে ইডির হাত থেকে বাঁচতে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন জীবন কৃষ্ণ। পালাতে গিয়ে কাদায় আছাড় খান। পালাতে না পেরে মোবাইল ফোন ছুড়ে দেন পাঁচিলের ওপারে পুকুর লক্ষ্য করে। खराब हो गया सर। সেই মোবাইল ফোন খুঁজতে পুকুরে লোকজন নামায় ইডি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ये फोन पे किया था क्या? এরকমই ঘটেছিল 2 বছর আগে। 2023-এর 17 এপ্রিল জীবন কৃষ্ণর বাড়িতে হানা দেয় সিবিআই। সেবারও মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। ফোন খুঁজতে পুকুরে নামতে হয়েছিল সিবিআইকে। এবার জীবন কৃষ্ণর ফোন খুঁজতে পুকুরে ইডি। ये फोन पे किया था क्या? প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। মোবাইল ফোন খুঁজতে আজ পুকুর পাড়ে ইডি। এর আগে সিবিআই নেমে পড়েছিল একেবারে পুকুরে। জল ছেঁচে মোবাইল উদ্ধার করা গিয়েছিল। জীবন কৃষ্ণ কি কিছু লুকোচ্ছেন? কেন তার এই অসহযোগিতা? এ নিয়ে রাজনৈতিক চাপানোতর কিন্তু শুরু হয়ে গিয়েছে। ডেসপারেট এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি, কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন। জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। অর্থাৎ কান টেনেছেন, ঠিক আছে, মাথাকেও টানতে হবে। দুদিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। এই টাইমিংটা আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো। এজেন্সি তৎপরতায় তৃণমূলের তোপ। কেন্দ্রকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে ই স্কোয়ার হাতিয়ার বিজেপির। প্রথমে ইলেকশন কমিশনকে দিয়ে নামবাদ, তাতে সফল না হলে ইডিকে ব্যবহার। এক্স স্যান্ডেলে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূলকে খোঁচা বিজেপি। When 1E, the election commission, couldn't be misused, then very conveniently the NDA government turned to another E, which is the Enforcement Directorate, which is a combination of E square. But when it turns to the Enforcement Directorate, its objective is not to curb corruption. Its sole objective
And the sole objective of this constitutional amendment is to jail opposition. দুদিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না, কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। শাসক দল যখন বলছে রাজনীতি করছে, শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবনকৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল। সে যদি বিপ্লবী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে। কেন তিনি একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল নালাতে ফেললেন? একটা সম্পূর্ণ নিজে দোষী, সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন। সিবিআই এ অনাস্থা, রাজ্য পুলিশে আস্থা। সিবিআই কে নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ফোরক মন্তব্য করলেন। কি তার পর্যবেক্ষণ এবং কেন জানবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল জুলাই মাসে এবং সেক্ষেত্রে দুটো ময়নাতদন্তের রিপোর্ট উঠে এসেছিল দুটো পৃথক হাসপাতাল, সরকারি হাসপাতাল থেকে। তমলুকের হাসপাতালে রিপোর্ট দিয়েছিল বিদ্যুৎপৃষ্টহীন মৃত্যু প্রমাণ, প্রাথমিকভাবে মিলেছিল। অন্যদিকে এসএসকেএম বলেছিল ঠিক উল্টো কথা, শরীর আঘাতের চিহ্ন। এই অবস্থায় বিচারপতি মনে করেছেন খেজুরি থানা বা পূর্ব মেদিনীপুর পুলিশকে দিয়ে এই তদন্ত করানো যাবে না। আদালতের সেই ভরসাও নেই, কারণ প্রথম থেকে এই বিষয়টার মধ্যে বল না। এই ক্ষেত্রে আজকে তদন্তভার কোথায় যাবে, প্রাথমিকভাবে বিচারপতি একটা তার পর্যবেক্ষণ জানান। তিনি জানান এক্ষেত্রে ফিটেস্ট তদন্ত করতে পারে রাজ্যের ডিআইজি, তার নেতৃত্বাধীন একটা বিশেষ তদন্তকারী দল, যা কলকাতা হাইকোর্টের নিয়মিত রিপোর্ট ফাইল করবে, অর্থাৎ কলকাতা হাইকোর্টেরও নজরদারিতে থাকবে যে তদন্ত। এক্ষেত্রে পরিবারের তরফে বারবার বলা হয় যে তারা সিবিআই তদন্ত চায়, কারণ এই রাজ্যের কোনো সংস্থার উপর তাদের সেই ভরসা আশা নেই। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন এই সিবিআই নিয়ে। তিনি বলেন যা তার অভিজ্ঞতা, সেখান থেকে তিনি বলছেন সিবিআই তদন্তের নামে কিছুই করে না। সিবিআই তদন্ত একটা গ্যালারি শো এবং সিবিআই কার্যত নিজেদেরকে গ্যালারি ফোর্সে পরিণত করেছে। এবং এই অবস্থায় তিনি মনে করছেন এই মামলা কোনোভাবেই সিবিআই দেওয়ার উপযুক্ত নয়। যাতে সুবিচার বা বিচার চায় পরিবারের ক্ষেত্রে, তাদের মৃত্যু তদন্ত বা তার বিচার যদি চায়, সেক্ষেত্রে এই মুহূর্তে যা মেটেরিয়াল রয়েছে তা দ্রুত অন্তত সিআইডি কে দিয়ে ডিআইজির নেতৃত্বে শীঘ্র তদন্ত করা, এটা প্রাথমিক তিনি মনোভাব জানিয়ে হতেন। এবং এটাও তিনি জানান যে প্রয়োজনে এই নির্দেশে যদি কোনো পক্ষ অ্যাগ্রিড হয় তারা তা আপিল করতেই পারে। এবং কালকে সম্ভবত এই মর্মে নির্দেশ দান করতে চলেছেন বিচারপতি। তবে সিবিআই প্রতি তার যে আস্থা নেই একেবারেই, তার ট্র্যাক রেকর্ড, তাদের বিচারের যে কোনো সিবিআই মামলা তার কনভিকশন রেট, বিচার হয় না, অধিকাংশ ক্ষেত্রে ঝুলে দেখে। পুরো বিষয়টাই হয়তো সিবিআই কে তার গ্যালারি শো করার বিষয়টি বলতে বাধ্য করেছে হয়তো বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বনগাঁ ঠাকুরবাড়িতে এখন বিজেপি ভার্সেস বিজেপি। পদ্ম কোন দল, ভাইয়ে ভাইয়ে পদ্মের কোন দল? ঠাকুরবাড়িতে সিএ ক্যাম্প নিয়ে তুমুল কাজিয়া। সাংসদ শান্তনুর বিরুদ্ধে ফের সরব বিধায়ক সুব্রত। স্ত্রীকে ভোটের টিকিট পাইয়ে দিতেই চক্রান্ত বলে তো। সুব্রতকে নিয়ে মন্তব্যে নারাজ শান্তনু ঠাকুর। কোথায় পয়সা আসে, কার কাছে পয়সা যাচ্ছে, কারা চালাচ্ছে, কোথায় খরচা, কোনো ঠিক নেই। শান্তনু আর তার সাথে যারা আছে তারা এটা দেখাবে না। গরমের সময়, শীতের সময় কোথায় যাবে মানে? শান্তনু ঘরের সামনে শেড লাগিয়ে করছে, আমি এখানে তাবু করে করছি। আজকে ওখানটাতে সেটা বলতে গেছিলাম, থ্রেড দিয়ে আমাকে বলছে যে টিকিট খেয়ে নেবো 2026। মাকে গালাগালি করছে, তুই তোকারি করছে। চিনিয়েছিলাম বিজেপিকে যে মতুয়া কারা, ঠাকুরবাড়ি কি, উদ্বাস্তু কারা। 10 বছর হয়ে গেছে বিজেপিটা করি, তখন কোথায় ছিল শান্তনু ঠাকুর? আমাকে যদি দাগ কালি লাগানো যায় তাহলে পরে ওর বউ টিকিট পেতে পারে। 5 মাস পরে ভোট হবে, আর আমার হঠাৎ মনে হয়েছে যে আমি তৃণমূলে ঢুকবো। প্রোপাগান্ডা সিস্টেমেটিক্যালি ওর সাথে কিছু দালাল আছে এবং ও এই করছে। আমি দলের সাথে ছিলাম, আছি, থাকবো। ধর্মীয়ভাবে না পেরে রাজনৈতিকভাবে থ্রেট কালচার, ইট হ্যাজ টু এন্ড। আমি গৃহমন্ত্রীজির কাছ থেকে পারমিশন পেয়েছি, তো আমি সেই পারমিশন নিয়ে করছি। এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না, কিন্তু আমি যে পারমিশন পেয়েছি সেই পারমিশন অনুসারে আমি কাজ করছি। এই আবেদন করার ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করছে? মমতা ঠাকুর, সুব্রত ঠাকুর মিলে, সবাই মিলে আমাকে গালাগাল করছে, যাচ্ছে তাই ভাবে গালাগাল করছে। এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব। যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে, তাকে কেউ কিছু বারণ করেনি। তার পদের লোভ হয়েছে, তাই সেই মমতা ঠাকুর সাথে বসে বিজেপির থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন টিএমসিতে গিয়ে, সেই ধান্দায় বসেছেন। আর কি, আমি পার্টিকে সতর্ক করব এই সমস্ত লোক থেকে, একদম পরিষ্কার।
এই টিকিট পাওয়াটা এটা হচ্ছে দলের ব্যাপার। দল কাকে টিকিট দেবে না দেবে সেটা দল সিদ্ধান্ত করে, ফ্যামিলি ম্যাটার, এর মধ্যে আমরা দল কোনো কথা বলবো। বনগাঁ সাংগঠনিক জেলায় কোনো প্রভাব পড়বে না, এখানে শান্তনু ঠাকুর একটা ম্যাটার, এটা ওরা নিজেরা বসে মিটিয়ে নেবে।